হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরু থেকে আমরা আমাদের ফিমেল লিড ভ্যানকে দেখতে পাই, যে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করছে। এই সময় তার বাবার ফোন আসে। বাবা তাকে বলে, এখন আমি তোমার বিয়ে দিতে চাই, তাই তোমার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করেছি, তুমি সময় মতো সেখানে পৌঁছে যেও। কিন্তু ভ্যান বলে, আমি সেখানে যেতে পারবো না ড্যাড, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমার একজন বয়ফ্রেন্ড আছে, আমি শুধু যাওকে বিয়ে করতে চাই, এর বাইরে আর কাউকে না। বাবা রেগে গিয়ে বলে, তুমি আর কতদিন এই খেলা খেলবে? তুমি তো অনেক ধনী পরিবারের মেয়ে, অথচ ওই ছেলের জন্য ছোট ছোট জব করে বেড়াচ্ছ, এতে তোমার লাভ কি হবে? মাও বলে, তুমি আমার কথা শোনো, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ভবিষ্যৎ ভ্যান গ্রুপ সামলানোর দায়িত্ব তোমার, তুমি ফিরে এসো। কিন্তু ভ্যান বলে, না মা, আমি ফিরতে পারবো না, কারণ যাও আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বলে সে কল কেটে দেয়। এরপর ভ্যান একটি বারে যায়, সেখানে যাও তার বন্ধুদের সঙ্গে বসেছিল। তার এক বন্ধু বলে, তুমি আর কতদিন ওই পাগল মেয়ের জন্য নিজের পরিচয় লুকিয়ে রাখবে? আমি জানি তুমি কাউকে ভালোবাসো, তাহলে কনফিউজ করছো না কেন? যাও উত্তর দেয়, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এটা শুনে ভ্যান খুশি হয়ে যায়, তার মনে হয় যাও তাকে ভালোবাসে। কিন্তু ঠিক তখনই তার আরেক বন্ধু বলে, তুমি আবার কবে শ্যাং এর সঙ্গে প্যাচ আপ করবে? শোনো, ও খুব তাড়াতাড়ি বিদেশ থেকে ফিরছে, তোমার উচিত ওর সঙ্গে আবার সম্পর্ক তৈরি করা। আমি জানি তুমি শুধু ভ্যানকে ব্যবহার করছো শ্যাংকে জেলাস করানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তুমি শ্যাং এর কাছে ফিরে যাবে। এটা শুনে ভ্যান ভীষণ অবাক হয় এবং ভেঙে পড়ে, তার হাত থেকে প্লেট পড়ে যায়। যাও জিজ্ঞেস করে, ওইখানে কে? কিন্তু বন্ধু বলে, কেউ না, হয়তো ভুল হয়েছে কারো, তুমি বরং তোমার কথা চালিয়ে যাও। তখন যাও বলে, হ্যাঁ যাই হোক না কেন, শেষ পর্যন্ত আমি যাওয়ার কাছে ফিরতে হবে। সবকিছু ভ্যান শুনে ফেলে, নিজের মনে ভাবে, মানে যাও তোমার আইডেন্টিটি ফেক ছিল, তুমি শুধু আমাকে ফেক ভালোবেসেছিলে, তুমি খুবই খারাপ মানুষ। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ভ্যান তার মা বাবার সঙ্গে যাওয়ার জন্য লড়াই করে, বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, ভ্যানও চুপচাপ বেরিয়ে যায়। এরপর যাও তাকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেখানে তারা খুব সুখে থাকে। যাও তাকে অনেক যত্ন করে, আর ধীরে ধীরে ভ্যান তাকে ভালোবাসতে শুরু করে। একদিন যাও প্রপোজ করে, আর তারা অনেক সুন্দর সময় একসাথে কাটায়। তারপর আবার বর্তমান ফিরে সিন বদলায়। ভ্যান ভীষণ দুঃখী হয়ে যায়, সে বাবাকে ফোন করে বলে, আপনি যেখানে চান আমি সেখানে বিয়ে করব, আমি আপনার বিয়ের জন্য রাজি। তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে সে বলে, আপনি যার সঙ্গে আমার বিয়ে দিতে চান আমি রাজি, শুধু একটা শর্ত আছে, যখন দুই পরিবারের সবাই আসবে তখন অবশ্যই যার পরিবারকেও ডাকবেন, আমি তাদের দেখতে চাই, এরবারে আমার আর কিছু চাওয়ার নেই। এই বলে সে ফোন কেটে দেয়। তারপরে বৃষ্টিতে ভিজতে থাকে। বাড়ি ফেরার পথে কিছু লোক তাকে কিডন্যাপ করে, তাকে একটি বস্তায় ভরে প্রচন্ড মারধর করে, আর যখন সে অজ্ঞান হয়ে যায় তাকে নদীতে ফেলে দেয়। ব্যান্ডে যখন জ্ঞান ফিরে তখন তার মাথায় ঘুরছিল সেসব কথা, তুমি আমাদের ইয়াং মাস্টারের বিরুদ্ধে যাওয়ার সাহস কিভাবে পেলে? তোমার এত হিম্মত কিভাবে হলো? ওরা বলছে তুমি আমাদের ইয়াং মাস্টারের সাথে এটা করতে পারবে না। কিন্তু ভ্যান কিছু বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। যখন তার চোখ খুলে তখন নার্স বলে, তুমি এখানে টানা 2 দিন ধরে অজ্ঞান হয়ে শুয়ে আছো, ভালো হয়েছে যে তোমার জ্ঞান ফিরে এসেছে। বলো তো তুমি কে, আর কিভাবে পুলের কাছে গিয়েছিলে? কেউ কি তোমাকে মেরেছিল? এই কথা শুনে ভ্যান অতীতের সব ঘটনা মনে করতে শুরু করে। তারপর সে নিজের মোবাইল নিয়ে বলে, যাও, তুমি তো আমাকে একবারও ফোনও করোনি, মেসেজও পাঠাওনি, তোমার কোনো পরোয়া নেই আমি হারিয়ে যাই কিংবা মারা যাই। আমি জানি এখন তোমার জীবনে সং ফিরে এসেছে, আর তুমি আমার আর কখনো গুরুত্ব দেবে না। তুমি যদি যাও পরিবারের উত্তরাধিকারী হও, তবে আমি ভ্যান পরিবারের উত্তরাধিকারী, আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব না। অন্যদিকে ভ্যান যখন হাসপাতালে বিল দিচ্ছিল তখন সে দেখে যাও এসেছে, আর তার সাথে সঙ্গ আছে। যাও চিৎকার করে স্টাফদের ডাকতে থাকে, তাড়াতাড়ি এসো, শ্যাঙের পা মুচকে গেছে, আগে এর চিকিৎসা করো। ভ্যান দূর থেকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, তাহলে এই হলো শ্যাং, যাও তুমি আর কতদিন আমার সঙ্গে এই নাটক চালিয়ে যাবে? আমি এখন তোমার আসল রূপ জেনে গেছি। তখন শ্যাং বলে, যাও, এই মেয়েটাকে অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকিয়ে আছে, যাও তাকায়। তারপর শ্যাংকে চেয়ারে বসিয়ে রেখে ভ্যানের কাছে যায়। যাও বলে, তুমি এখানে কি করছো? ভ্যান বলে, আমার শরীরটা ভালো লাগছিল না, তাই চেক আপ করতে এসেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? যাও উত্তর দেয়, আমি এখানে কাজ করি, আমার কাছে টাকা নেই, তাই এই জায়গায় কাজ করতে হয়। এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখা করব। এই বলে সে আবার শ্যাংয়ের কাছে চলে যায়। ভ্যান শুধু তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সে কতটা অভিনয় করতে পারে, তবে এই অভিনয় বেশি দিন চালিয়ে যেতে পারবে না, তোমাকে সব আমার সামনে স্বীকার করতেই হবে। তারপর ভ্যান সে পুরনো রেস্টুরেন্টে যায়, সেখানে সে কাজ করত। সে ম্যানেজারের কাছে ইউনিফর্ম জমা দিয়ে রিজাইন করে দেয়। ম্যানেজার বলে, তুমি তো বলেছিলে তোমার টাকার দরকার, কারণ তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাও। ভ্যান বলে, হ্যাঁ আমি বলেছিলাম,
কিন্তু এখন সে কাজ হয়ে গেছে। ম্যানেজার তাকে রাজি হয়ে যেতে দেয়। ঠিক তখনই ম্যানেজারের কাছে ফোন আসে। কেউ জানায় একটা বড় খুব ইভেন্ট হতে যাচ্ছে। খবর শুনে ম্যানেজার ভীষণ খুশি হয় আর ব্যানকে বলে, শোনো, একটা বড় ইভেন্ট আছে আর আমরা স্টাফও কম, তুমি কি অন্তত একদিনের জন্য কাজ করতে পারবে? ব্যান মনে মনে ভাবে, এটাই সে ম্যানেজার, যখন আমার কেউ কাজ দেয়নি তখন উনি আমাকে চাকরি দিয়েছিল, তাই এবার আমাকে অবশ্যই ওনাকে একটু সাহায্য করতে হবে। সে রাজি হয়ে যায়। অন্যদিকে ইভেন্টের দৃশ্য দেখা যায়। ব্যান কাজ করছে। তখন সে ওয়ার্কারের কথা শুনে, আজ যাও পরিবার ইভেন্ট, তাদের ফ্যামিলি কোনো মেয়ে ফিরে এসেছে, তাই এই জন্য তাদের ওয়েলকাম পার্টি, হয়তো তার নাম শ্যাং। এই কথা শুনে ব্যান ভীষণ অস্বস্তি বোধ করে। সে ভাবে, ও তাহলে এখন ওর জন্য ওয়েলকাম পার্টি আয়োজন করা হবে। এরপর দরজা খুলে আর ভেতরে যাওয়ার শ্যাং প্রবেশ করে। তারা একসাথে খুব বেশি খুশি দেখাচ্ছিল। ব্যান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। সে বিশ্বাস করতে পারছিল না যে যাও তাকে এত বড় ধোঁকা দিতে পারে। ব্যান যখন কাজ করছিল তখন হঠাৎ করে তার হাত থেকে সব ড্রিঙ্কস পড়ে যায়। যাও দৌড়ে এসে তার হাত চেক করে বলে, তোমার নিজের খেয়াল রাখা উচিত, তুমি এখানে কি করছো? ভ্যান বলে, আমি এখানে কাজ করি, কিন্তু তুমি এখানে কি করছো? যাও উত্তর দে, আমি এখানে পার্ট টাইম জব করি। মানে বন্ধুরা, তারা দুইজনই মিথ্যা কথা বলছে। এমন সময় ওদের বন্ধুরা এসে বলে, যাওয়ার ইউনিফর্ম নোংরা হয়ে গেছে, তাই আমরা তাকে এই কাপড় দিয়েছি। ব্যান মনে মনে ভাবে, মানে তুমি এখন শুধু অভিনয় করে যাচ্ছ, জানি না আমার কাছে কবে সব সত্যি বলবে। ঠিক তখন শ্যাং এসে বলে, তুমি আমার সবচেয়ে দামি এবং প্রিয় ওয়াইনের বোতল ভেঙে দিয়েছো, এখন বলো এর ক্ষতিপূরণ কে দিবে? যাও সঙ্গে সঙ্গে বলে, এই সব ক্ষতিপূরণ আমি দেবো। শ্যাং বলে, ঠিক আছে, তুমি দিও। এরপর তারা দুজনে অনেক সময় একসাথে কাটায়। এটা থেকে ভ্যান আরো বেশি খারাপ বোধ করে এবং সেখান থেকে চলে যায়। বাইরে পেটোতে সামনে শ্যাং এসে দাঁড়ায়। সে বলে, আমার মনে হয় যাও আর তোমার পিছু ছাড়বে না, কিন্তু জানো সে তোমাকে ব্যবহার করছে, সে আমাকে জেলাস করাতে চায়, তাই তোমার সাথে সময় কাটাচ্ছে, তুমি কেন এটা বুঝছো না? ভ্যান কিছু উত্তর দেয় না। তখন গার্ডরা তাকে অজ্ঞান করে ফেলে। যখন ভ্যানের জ্ঞান ফিরে, সে দেখে একজন লোক তাকে হ্যারাস করার চেষ্টা করছে। ভ্যান সঙ্গে সঙ্গে একটি বোতল দিয়ে তার মাথা আঘাত করে এবং দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সামনে এসে শ্যাং দাঁড়ায়। শ্যাং বলে, তুমি বাইরে কিভাবে এলে? ভ্যান বলে, সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। কিন্তু শ্যাং তাকে ধরে ফেলে আর সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভ্যান খুব খারাপভাবে পড়ে যায় এবং আহত হয়। যখন যাও সেখানে আসে, শ্যাং ভান করে যেন তার চোট লেগেছে। যাও তাকে তুলতে যায়। অন্যদিকে ভ্যান কষ্টে চিৎকার করে বলে, যাও প্লিজ আমাকে বাঁচাও, আমি ভীষণ আহত হয়েছি। কিন্তু ঠিক তখনই শ্যাং আরো জোরে চিৎকার করতে থাকে, তাই যাও তাকে নিয়ে চলে যায়। পরে ভ্যান যখন চোখ খুলে তখন সে হাসপাতালে। নার্স বলে, আমরা আপনার অপারেশন করতে চাই, কিন্তু আপনার বাইরে থেকে কেউ আসেনি, আপনি তাদেরকে একটা কল করুন। যা মোবাইল নিয়ে বলে, আমার বাবা মা এখানে থাকেন না, তাই আসতে অনেক দেরি হবে, এক কাজ করি, আমি যাওকে কল করি। সে যাওকে কল দিয়ে সবকিছু বলে, আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দেওয়া হয়েছে, আমার এখন অপারেশন হতে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি এসো। যাও রেখে গিয়ে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সং এমন মেয়ে না, সে কেন তোমাকে ধাক্কা দিবে, তুমি হয়তো পাগল হয়ে গেছো, আমি আসছি, কিন্তু আর কোনোদিন সঙ্গের কথা মুখেও আনবে না। এই বলে সে কল কেটে দেয়। এই কথা শুনে ভ্যান ভীষণ ভেঙে পড়ে যায়। তারপর নার্সকে জিজ্ঞাসা করে, আমি কি নিজেই সাইন করতে পারি? নার্স বলে, হ্যাঁ। ভ্যান ফাইলে সাইন করে দেয় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার অপারেশন হয় আর জ্ঞান ফেরার পর সে মনে মনে বলে, আমাকে একবার ছেড়ে দাও হাসপাতাল থেকে, আমি তোমাকে দেখবো। যাও, আসলে ধনী লোকেরা কেমন হয়, আমার জন্য তোমার কাছে টাকাও ছিল না, কিন্তু শ্যাংয়ের জন্য তুমি কত কিছু করেছো, এখন আমি তোমাকে বুঝিয়ে দেবো আসলে গিফট কাকে বলে। তারপর যখন ভ্যানের আবার চোখ খুলে তখন সে দেখে যাও একপাশে বসে আছে। যাও তার খুব যত্ন নিতে শুরু করে। সে বলে, দেখো আমি বাইরে কাজের জন্য গিয়েছিলাম, আর যখনই জানতে পারলাম তুমি হাসপাতালে আছো, আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তুমি বলো তোমার কি হয়েছে, এখন তুমি ভালো আছো তো? আচ্ছা এসব বাদ দাও, আমি তোমার জন্য কেক এনেছি, তুমি আগে কেক খেয়ে নাও। ভ্যান এগুলো দেখছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সে সঙ্গের পক্ষ থেকে ছিল। সঙ্গ তাকে লিখেছিল, যাও তোমার জন্য কেক নিয়ে এসেছে, আর তুমি জানো তো আসলে এই কেক আমি পাঠিয়েছি, কারণ এই কেক সে আমার জন্য এনেছিল, কিন্তু আমার ভালো লাগেনি, তাই আমি বলেছি এটা তুমি খেয়ে নাও। যাই হোক, তোমার তো এসব জিনিস অভ্যাস হয়ে গেছে তাই না, কারণ তুমি তো গরিব। এইসব পরে ভ্যান ভীষণ ভেঙে পড়ে। সে বলে, তুমি আমার জন্য এসব অদ্ভুত কাজ কেন করছো? যাও বলে, আমি জানি এগুলো তোমার খুব পছন্দ, তাই আমি তোমার জন্য এই কেক এনেছিলাম। তারপর ভ্যান যাওকে আর কোনো প্রশ্ন উত্তর না দিয়ে এরপর তারা শপিং মলে চলে আসে। যাও তাকে বলে, তোমার যা ইচ্ছে তুমি কিনে নাও, আমি এখন এত টাকা উপার্জন করেছি যে তোমার সব খরচ বহন করতে পারবো। এমন সময় দোকানদার আসে। সে বলে, মিস্টার যাও, আমার কাছে লিমিটেড এডিশনের ব্যাগ এসেছে যা আপনি অর্ডার করেছিলেন।
ঠিক তখনই শ্যাং আসে এবং বলে, হ্যাঁ এসেছি তো, এগুলো আমি আমার জন্য অর্ডার করেছিলাম। তখন দোকানদার মিস শ্যাংকে খুব ভালোভাবে ট্রিট করতে শুরু করে। তারপর শ্যাং ভ্যানকে বলে, তোমার বয়ফ্রেন্ডের সাথে আজ ডিনার করতে চাই, কত মজা হবে তাই না? এই সময় যাও দেখে তাদের উপর একটি ভারী জিনিস পড়তে যাচ্ছে। সে তাড়াতাড়ি শ্যাংকে বাঁচিয়ে দেয়, কিন্তু ভ্যানে সেটা আঘাত করে ফেলে। তো বন্ধুরা দেখলে তো, গার্লফ্রেন্ডকে না বাঁচিয়ে সে শ্যাংকে বাঁচিয়েছে। আর বন্ধুরা, এমন জায়গায় তুমি থাকলে তোমার বয়ফ্রেন্ডকে কি করতে অবশ্যই কমেন্ট করে জানাও। এতে ভ্যান আরো বেশি আহত হয়ে যায়। সে দেখে যাও একবারও তার দিকে তাকায়নি, বরং শুধু শ্যাংয়ের যত্ন করছে। সে শ্যাংকে নিয়ে চলে যায় আর ভ্যান অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে ভ্যানকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। সে নাইটমেয়ারে ভুগছিল। হঠাৎ তার চোখ খুলে সে দেখে যাও পাশে বসে আছে। সে তাকিয়ে থাকে, তারপর বলে, আমি তোমার সামান্য স্কিন ব্যবহার করেছি। এটা শুনে ভ্যান অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নিজের হাতে ব্যান্ডেজ চেক করে। তখন যাও জানায় শ্যাংয়ের হাতে আঘাত লেগেছিল আর সে চায়নি যার কোনো দাগ থাকুক। তোমার তার স্কিন মিল ছিল, তা আমি তোমার সামান্য স্কিন ওকে লাগিয়ে দিয়েছি। এটা শুনে ভ্যান ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তোমাকে কে অনুমতি দিয়েছে আমার স্কিন ব্যবহার করার? আমি অজ্ঞান ছিলাম, আর তখন তুমি আমার গা থেকে চামড়া কেটে নিয়েছো। তুমি আমাকে বলো, আমার সাথে তুমি এমন করার সাহস কিভাবে পেলে? শঙ্কি তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে? সে বলে, সব বাদ দাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শ্যাং কাছে আসতে চায়, সে সরি বলে, কিন্তু ভ্যান কিছু শুনতে চায় না। সে বলে, প্লিজ এখান থেকে চলে যাও। সে সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে। তখন যাও বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ভ্যান বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তুমি তো আমাকে পাগল করে দিয়েছো, এখন তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন যাও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। ভ্যান খুব দুঃখী হয়ে পড়ে। এরপর যখন ভ্যান হাসপাতাল থেকে ছুটি পায়, সে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তার পুরনো সব স্মৃতি মনে পড়তে থাকে। যাও তাকে কতটা যত্ন করত, যাও তার সাথে কত ভালো সময় কাটাতো এবং তার জন্য রান্নাও করত। ভ্যান আস্তে আস্তে যাওকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু পরে সে যাওয়াদের সব জিনিস নিচে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে আয়নাও ভেঙে ফেলে। এরপর দেয়ালে কিছু লিখতে থাকে এবং বলতে থাকে, আমার জীবনে কোনো কিছুর জন্য আফসোস হবে না, কিন্তু শুধু একটা আফসোস হবে, সেটা হলো আমি তোমাকে কেন ভালোবেসেছিলাম, তুমি কেন আমার জীবনে এসেছিলে এবং আমাকে একটি খারাপ অধ্যায় করে রেখেছো। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। যাও, তুমি আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছো। এই কথা বলে ভ্যান সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে যাও শ্যাংয়ের খুব যত্ন নিচ্ছিল, তার ক্ষত ওষুধ লাগাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে ভ্যানের কথা আসে। ভ্যানকে সে খুব মিস করতে থাকে, তাই সে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক তখনই শ্যাং তার হাত ধরে ফেলে এবং বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে রেখে এভাবে যেতে পারো না। তুমি জানো আমার কত বড় আঘাত লেগেছে, এখন আমাকে একটু ভালোভাবে সময় দাও। তুমি যদি এখন আমাকে ছেড়ে যাও তবে আমি কার কাছে যাব? যদি আমার কিছু হয়ে যায় আমি কাকে ডাকবো? কিন্তু যাও তার হাত ছাড়িয়ে নেয়। তখন শ্যাং বলে, তুমি জানো আমি শৈশব থেকে তোমার সঙ্গে যাচ্ছি, আমরা অনেক সুন্দর সময় একসাথে কাটিয়েছি। পরে তুমি আমাকে বিদেশে পাঠিয়ে দিলে, আমি সেখানে অনেক কষ্ট করেছি, তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু এখন দয়া করে সব শেষ করে দাও। তুমি আমার জন্য নেকলেস আনো, তুমি আমার এত খেয়াল রাখো, এরপরে কেন ওই ভ্যান গরিব মেয়েটার জন্য কাছে যেতে চাচ্ছ? যা বলে, প্লিজ আমাকে মাফ করো, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি শুধু ভ্যানকে ভালোবাসি, এর বাইরে আর কাউকে নয়, এটা তোমাকে বুঝতে হবে। এই কথা বলে যাও দ্রুত বেরিয়ে যায়, কিন্তু সং তাকে যেতে দেয় না। সে বলে, তুমি আবার সে পাগল মেয়ের কাছে যেতে চাইছো কেন? ওই মেয়ের কাছে এমন কি আছে? তখন যাও বলে, তুমি জানো সে আমার স্মৃতিতে সবচেয়ে ভালো মেয়ে। এরপরে দৃশ্যে চলে যায় একটি ফ্ল্যাশব্যাকে। যখন হাই স্কুলে আগুন লেগেছিল, সবাই দৌড়ে পালাচ্ছিল, তখন যাও পড়ে গিয়েছিল আর শুধু ভ্যানই ছিল যে তাকে সাহায্য করেছিল। সে যাওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। যাও অচেতন অবস্থায় ছিল এবং চেতনা ফিরে আসার পর নার্সকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কে নিয়ে এসেছে? নার্স বলেছিল, একজন পাতলা করে মেয়ে, মনে হয় তোমার স্কুলেরই ছাত্রী, এর বাইরে আর কিছু জানি না। তখন যাও বেরোতে যাচ্ছিল, কিন্তু সামনে শ্যাং এসে দাঁড়ায়। তুমি কি আমাকে এখানে এনেছো? শ্যাং তখন হ্যাঁ বলে দেয়। এরপরে দৃশ্য আবার বর্তমানের সময় ফিরে আসে। যাও বলে, তুমি জানো যে মেয়ে আমাকে হাসপাতালে এনেছিল সে আমার কাছে ভীষণ সাহসী মনে হয়েছিল, যেন সত্যি রাজকীয় ভঙ্গিতে কাউকে সাহায্য করেছে। শ্যাং বলে, হ্যাঁ তুমি জানো সেই মেয়ে তো আমিই ছিলাম, আমি নিজে প্রাণের ঝুঁকি ফেলে তোমাকে বাঁচিয়েছিলাম, আমি তো তোমাকে হাসপাতালে এনেছিলাম, তখন আমি ভীষণ দুর্বল ছিলাম, তবু আমি তোমাকে কাঁধে তুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ? যাও বলে, হ্যাঁ আমি জানি এইসব তুমি করেছিলে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি শুধু ভ্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমি আমায় সাহায্য করেছিলে আর আমিও তোমার সাহায্য করতে চাই, কিন্তু তুমি ভুলে গেছো যে আমি কাউকে পছন্দ করি, তোমাকে নয়। এই কথা বলে যাও বেরিয়ে যায়। অন্যদিকে যাওয়া ভ্যানের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। সে তাকে মেসেজ করতে থাকে, কিন্তু ভ্যান তাকে ব্লক করে রেখেছিল। যাও বলে, ওই সরাসরি আমাকে ব্লক করে দিয়েছে, মানে ও এখনো রেগে রয়েছে। সে ফোন করে কিন্তু ভ্যান ফোন ধরে না।
এরপর সে দরজায় নক করে, এমনকি দরজা ভেঙে ভিতরে ঢুকে এবং দেখে যে ভিতরে কেউ ছিল না, চারদিকে শুধু জিনিসপত্র ছড়ানো ছিটানো। এটা থেকে যাও ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে দেয়ালে খেয়াল করে সেখানে রক্ত দিয়ে কিছু লেখা ছিল। এটা তার জন্য ভীষণ শকিং ছিল। তার তখন মনে পড়ে সে ভ্যানের কথা, তুমি আমার জন্য এইসব ফালতু জিনিস কেন নিয়ে আসো? এই অদ্ভুত জিনিসগুলো আমার ভালো লাগে না। দেশ বর্তমানে ফিরে আসে। যাও নিজের মনে বলে, মানে ভ্যান আমার আসল পরিচয় জেনে গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো হতেই পারে না। পরের দেশে দেখা যায় যাও বারে বসে একের পর এক ড্রিঙ্ক করছিল। সে নিজেকে বলছে, আমি জানি তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি শুধু আমার, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার থেকে রাগ করে কতই না দূরে আছো, কিন্তু চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। এমন সময় তার বন্ধুরা সেখানে আসে। তারা বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত ড্রিঙ্ক করলে তো তুই মারা যাবে। তারা যাওকে ধরে সোফায় বসায়, কিন্তু যাও তাদের কোনো কথাই শোনে না এবং একই কথা বলতে থাকে, দেখবে ভ্যান আবার আমার কাছে ফিরে আসবে। সে শুধু রাগ করে গেছে, ছেড়ে যায়নি, দেখবে সে আবার আসবে। তখন তার এক বন্ধু বলে, তুই তো যা চেয়েছিলে তাই হচ্ছে। তুই তো চেয়েছিলিস সং যেন জেলাস হয়, সে হচ্ছে। সে তো তোর কাছেও আছে। ব্যানকে তো তুই শুধু ইউজ করেছিলি, এখন তোর এত তার জন্য খারাপ কেন লাগছে? যাও রেগে বলে, আমার মেজাজ খারাপ করো না, আমি ভ্যানের সঙ্গে সবসময় থাকতে চাই, যে কোনো মূল্যে আমি ওকে চাই। আমি ওকে সত্যি ভালোবাসি, আর যদি ওকে আমি না পাই তাহলে আমি মারা যাব। যাই হোক না কেন আমি ওকে চাই। তখন তার বন্ধু বলে, তাহলে শ্যাঙের কি হবে? আগে তো তুই শ্যাঙের সাথে থাকতে চাইতিস, এখন তো সে এসেই গেছে, তাহলে সমস্যা কোথায়? যা উত্তর দেয়, আমি শ্যাঙের ব্যাপারে এভাবে কোনোদিন ভাবিনি। ও আমার কাছে কোনো মানেই রাখে না। শুধু আমি শ্যাঙের প্রতি কৃতজ্ঞ, কারণ খারাপ সময় সে আমাকে বাঁচিয়েছিল, তাই ওকে আমি কাছে রেখেছি। ওই সব ইচ্ছা পূরণ করে, কিন্তু এর মানে এই না যে আমি তাকে আমার জীবনে ঠাঁই দিব। তারপর যাও চুপচাপ বসে ভাবতে থাকে। পরদিন সকালে বাড়িতে বসে সে ভ্যানের ছবি দেখছিল। সে ছবির দিকে তাকিয়ে থাকে এবং বলে, আমি তোমাকে কতটা মিস করছি। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে, আমরা সব জায়গায় মিসেস ভ্যানকে খুঁজে দেখেছি, সব ফ্লাইটে, সব হাসপাতালে, হোটেল পর্যন্ত চেক করেছি, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যাও রেগে যায় এবং বলে, আমি তোমার কাছ থেকে এই কথা শুনতে চাইনি। যাও যেভাবে হোক তাকে খুঁজে বের করো, আমি যে কোনো মূল্য ওকে চাই। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে বেরিয়ে যায়। আর যাও অস্থির হয়ে ভাবে, কে জানে ভ্যান কোথায় গেল। এদিকে যাও এক ইভেন্টে যায়। সেখানে গার্ডরা তার ইনভিটেশন কার্ড চেক করে বলে, সরি, এখানে যাও ফ্যামিলি ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যা অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমাদের ফ্যামিলি তো খুব নাম করা। গার্ড বলে, আমাকে ম্যাডাম স্পেশালি নির্দেশ দিয়েছে যাও ফ্যামিলি ভেতরে যাতে ঢুকতে না দেওয়া হয়, তাই সরি, আপনি ভেতরে যেতে পারবেন না। হতাশ হয়ে যাও চলে যাওয়ার সময় দেখে কয়েকটা বড় গাড়ি এসে থামে। সব গার্ডরা এসে গাড়ির সামনে নত হয়ে সালাম জানায়। আর তখনই সেই গাড়ি থেকে ভ্যান নামে। সবাই ভ্যানকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছিল। ভ্যান সেখান থেকে চলে যায়। এটা দেখে যাও একদম অবাক হয়ে যায়। ওইখানে দাঁড়িয়ে সে মনে মনে ভাবছিল, এটা কিভাবে সম্ভব? ভ্যান তো রিচেস্ট ফ্যামিলির মেয়ে, কিন্তু তার বিশ্বাস হচ্ছিল না। সে গার্ডকে জিজ্ঞেস করে, এগুলো সব কি? ও কি সত্যি রিচেস্ট ডটার? গার্ড বলে, হ্যাঁ, খুব শীঘ্রই ভ্যান গ্রুপও সামলাবে। সে তখনই ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে আটকালো। জোর করে ঢোকার চেষ্টা করলে গার্ডরা তাকে ধরে ফেলে। তখন সে বলে উঠলে, আমি তোমাদের সেই বড় ম্যাডাম বয়ফ্রেন্ড, আর আমাদের ব্রেকআপ হয়নি, তাই আমাকে ভেতরে যেতে হবে। এমন সময় আরো গার্ড চলে আসে। ঠিক তখনই ভ্যানের মা বাবা এসে হাজির হন। তারা অবাক হয়ে বলে, তুমি বলেছো তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড, এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে তো কখনো তোমাকে মেনশনই করেনি, এবং তোমার আচরণ তো অনেক খারাপ। আমার মেয়ে কেন তোমাকে বেছে নেবে? এই সময় ব্যানের বাবা বলে ওঠেন, এখানে আমি কোনো হাজব্যান্ড সিলেকশনের প্রতিযোগিতা বসাইনি যে সবাই এসে বলবে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তাই তুমি যেমন এসেছো ঠিক তেমনই চলে যাও। এই বলে তারা সেখান থেকে চলে যান। যাওয়ার খুব খারাপ লাগে। আর তখনই ভিতরে ইভেন্ট শুরু হয়ে গেল। ব্যানের হাতে একটি বাটি দেওয়া হলো, যেটাতে অনেকগুলো কাগজ ছিল। সে সেটা উল্টে দেয়। একটা কাগজ নিচে পড়ে যায়। সেটা তুলে দেখে লেখা ছিল লু ফ্যামিলি, মিস্টার লু। ভ্যান তখন ঘোষণা দিল, আমার ফিয়ান্সে হবে মিস্টার লু। তো বন্ধুরা, হাজবেন্ড যদি এভাবে লটারি হিসেবে পাওয়া যায় তাহলে কেমন হবে? কমেন্টে অবশ্যই জানাও। এটা শুনে মিস্টার লু অবাক হয়ে গেলেন। লোকজন বলতে শুরু করলো, মিস্টার লু তো একদমই ভালো মানুষ নয়, এটা মিস ভ্যানের জন্য খুবই বিপজ্জনক হবে। আবার কেউ কেউ বলল, চলো মিস্টার লুর সাথে ডিল করি, তাকে মিসেস ভ্যানকে যেন আমাদের দিয়ে দেয়। ঠিক তখন এলো ভ্যানের কাছে গিয়ে বলল, আমি খুবই ভাগ্যবান যে আমি এই সুযোগ পেলাম। সে ভ্যানকে সম্মান জানালো। এটা দেখে ভ্যান খুশি হয়ে বলল, আমি আশা করি পরের জীবনে আমি আপনার সাথে খুব ভালোভাবে কাটাবো। এরপর তারা ভ্যানের বাবা মায়ের কাছে গেল। বাবা মা তাদের আংটি দিলেন। বাবা ঘোষণা করলেন, আজ থেকে ভ্যান ফ্যামিলি আর লু ফ্যামিলি একসাথে যুক্ত হলো। সবাই আনন্দিত হলো। ভ্যান আর লু একে অপরকে আংটি পরালো। তাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়ে গেল। এদিকে বাইরে থাকা যাও ভাবছিল,
ভ্যান নিশ্চয়ই তাকে বেছে নেবে। কিন্তু বন্ধুরা, বেচারা তো শুধু ভেবেই যাচ্ছে, কাজের কাজ তো কিছুই হলো না। ঠিক তখন এক গার্ড এসে বলল, যাও সাহেব, খারাপ খবর আছে, আপনাকে সিলেক্ট করা হয়নি। আমাদের ম্যাডাম অন্য কাউকে ফিয়ান্সি হিসেবে বেছে নিয়েছে এবং তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এটা শুনে যাও একদম হতবাক হয়ে গেল। সে বলল, এটা কিভাবে সম্ভব? সে আমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বেছে নিতে পারে? গার্ড তখন উত্তর দিল, আর যাই হোক, আপনি তো তার ফিয়ান্সি নয়। তিনি লু ফ্যামিলি মিস্টার লুকে বেছে নিয়েছে, তাই দয়া করে এখান থেকে চলে যান। যাওয়ার জন্য বিশ্বাসই হচ্ছিল না। সে বলে, এটা সম্ভব নয়। ভ্যান আমাকে ছেড়ে অন্য কাউকে সিলেক্ট করবে, এটা আমি ভাবতে পারছি না। মিস্টার লু হঠাৎ কোথা থেকে এলো? ভ্যানের সাথে আমি এত সুন্দর সময় কাটিয়েছি। সে নিজে বলেছিল সে আমাকে বিয়ে করবে, তাহলে সে কেন কিভাবে আমার সাথে এটা করতে পারে? নিশ্চয় তাকে জোর করে এটা করানো হয়েছে। হয়তো লু ফ্যামিলির চাপে পড়ে বা তার বাবা মা বাধ্য করেছে। আমি যেভাবে হোক আসল ব্যাপারটা খোঁজ করে বের করতে হবে। সে আবার ভিতরে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই মিস্টার লু আর ভ্যান নিজেরাই বাইরে চলে এলেন। যা ভ্যান আর লুর হাত ধরে থাকতে দেখে এবং ওদের হাত ছাড়িয়ে নেয় এবং ভ্যানের হাত ধরে বলে, তুমি তো আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে, তাই তুমি আমার সঙ্গে ফিরে চলো। কিন্তু তখন মিস্টার লু যাওকে সরিয়ে দিয়ে বলে, যাও, আমি চাই না তুমি আমার ফিয়ান্সিকে বিরক্ত করো, কারণ এখন আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আমি এখন তার প্রোটেক্টর। যাও প্রতিবাদ করে বলে, এটা কেমন কথা? সে আমার ফিয়ান্সি। মিস্টার লু শান্তভাবে জবাব দেয়, আগে ছিল, এখন আর নয়। আর এটা তোমার ছাড়া আর কেউ জানে না। তুমি যদি কাউকে গিয়ে বলো, দেখবে কেউ বিশ্বাস করবে না। মনে রেখো, তোমার কথা কেউ কান দেবে না। আর এটা দেখো, আমাদের রিং আছে, এখন সে আমার ফিয়ান্সি। জাওয়াবেনা হাতে রিং থেকে হতবাক হয়ে যায়। ওরা সত্যি এঙ্গেজড হয়ে গেছে। মিস্টার লু আরো বলে, তুমি জানো, তোমার জন্য ভ্যান এতদিন গরিব মেয়ের মতো রিপ্রেন্ট করেছিল, শুধু তোমার কাছে থাকতে। ও ছোট চাকরি করতো, অথচ ওর এত টাকা আছে, সে বসে খেতে পারতো, তবু তোমার জন্য এসব ছেড়ে দিয়েছিল। আর তুমি তো তার সাথে প্রতারণা করলে, গরিব সাজলে যেন ওকে ঠকাতে পারো। তোমার আসল চেহারা এখন সবাই জানে। কাপা কণ্ঠে বলে, ভ্যান, আমাকে একবার বুঝাতে দাও, শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবকিছু বলবো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ভ্যান দৃষ্টকণ্ঠে জবাব দেয়, এখন আর কিছু বলার নেই, যাও, যা কিছু ছিল আমি সেখানেই শেষ করে এসেছি। এখন আমি এমন ভান করবো যেন তোমার সাথে আমার কখনো দেখাই হয়নি, আর তুমি আমার একদম অচেনা একটা মানুষ থাকবে। আমি এখন তোমার সঙ্গে আর ফিরতে চাই না। এরপর ভ্যান লুকে বলো, চলো, আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। তারা দুজন একসাথে চলে যায় এবং হাসি খুশি থাকে। যাও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হয়, তুমি আমাকে এত ভালোবাসতে যে আমায় ছেড়ে থাকতে পারতে না, অথচ এখন সব বদলে গেছে, তুমিও বদলে গেছো। এমন সময় যাওয়ার কাছে একটা কল আসে। ওই পাশ থেকে কেউ জিজ্ঞেস করে, কি হলো? তুমি কি ভ্যানকে খুশি পেয়েছো? বিয়ে করেছো? এবার তো তাকে ফিরিয়ে আনবে, তাই না? যাও ক্লান্ত কণ্ঠ বলে, না, এসব কিছুই হবে না। সে আমাকে ছেড়ে দিয়েছে, সে এখন অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে, হয়তো খুব বড়লোক পরিবারের মেয়ে। আমাদের মধ্যে এখন অনেক পার্থক্য হয়ে গেছে। এই কথা বলে সে ভীষণ ভেঙে পড়ে এবং কল কেটে দেয়। তারপর চলে যেতে চায়। তার বন্ধুরা এসে হাজির হয়। বন্ধুরা বলে, আমরা খবর পেয়েছি ভ্যানের বিয়ে হয়ে গেছে, তাই ভেবেছি তোমার কাছে আসি। এবার বলো, তুমি কি সঙ্গের কাছে ফিরবে নাকি আবার ভ্যানের কাছে গিয়ে মরবে? ভ্যান তো এখন অন্য কারো হয়ে গেছে, এবার তো ওর পিছু ছাড়ো। সঙ্গ তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে, তার কাছে ফিরে চলো। কিন্তু যাও চিৎকার করে বলে, চুপ করো। তোমরা জানো, আমি কখনো ভাবিনি ভ্যান অন্য কারো হতে পারে, তাই আমি তার উপর কোনো মনোযোগ দেইনি। আমি সঙ্গের কাছে গিয়েছিলাম শুধু তার জয়েলাস ফিল করানোর জন্য। যাও তখন আরো বলতে থাকে, ভ্যান যদি তাকে ছেড়ে চলে যায়, যে কোনো মূল্যে হোক তাকে ফিরিয়ে আনতে হবে। তার বন্ধুরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাড়ি ফিরে চলো এবং তুমি পরিবারের সাথে দেখা করো, তারা তোমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দিবে। কিন্তু যাও বলে, না, আমি এটা একদম হতে দেব না। ভ্যান যদি কারোর কাছে চলে যায় এবং ওর বিয়ে হয়, তাহলে আমি ওকে মেরে ফেলবো। সে গাড়িতে বসে চলে যায়। এরপর যাও মিস্টার লু বাড়িতে যায়। ওখানে লু অপেক্ষায় ছিল। একটি গাড়ি এলে যাও কাছে যায়। মিস্টার লু গাড়িতে বসেছিল। লু যাওকে দেখে রেগে হলো গাড়ি থেকে নেমে বেরিয়ে আসে। যাও প্রস্তাব করে, আমার একটি শর্ত আছে, তুমি ভ্যানের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দাও, আমাদের বিয়ে হওয়ার সুযোগ দাও। আমি এর জন্য এসেছি। আমি তোমাকে, তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব। তোমাদের কোম্পানি আমি প্রজেক্ট ফাইল করে দেব। তুমি যা খুশি করো, শুধু ভ্যানকে ফেরত দাও। লু ফাইলগুলো দেখে হাসি দিয়ে বলে, না না, এটা চলবে না, এটা ভেবে দেখার মতো না। তিনি সব কাগজ ফেলে দিয়ে বলেন, তুমি ভাবছো আমি ভ্যানকে টাকার জন্য বিয়ে করেছি, এটা পুরোপুরি ভুল। আমি লু পরিবারের ব্যবসা একাই সামলেছি, আমার কোনো টাকার দরকার নেই। ভ্যানকে আমি টাকা পেতে বিয়ে করছি না। যদি আমার ফিয়ান্সি তোমার সাথে যেতে চায় তাহলে সে যেতে পারে, কিন্তু আমি তাকে ছাড়বো না। লু চলে যেতে চাইলেও, যাও আমার কথা শোনো, আমি এসব দিতে চাই। তোমার ইচ্ছে হলে নাও, না হলে না নাও, কিন্তু ভ্যানকে আমার করতে দাও। তুমি যা খুশি করো, কিন্তু তুমি ভ্যানকে কখনোই পাবে না। লু তখন আরো বলে, আমি তোমার আর শ্যাংয়ের সম্বন্ধে সব জানি, যে তোমার আর শ্যাংয়ের মধ্যে কি সম্পর্ক ছিল, তাই ভালো হবে এখান থেকে চলে যাও। তাদের লড়াই শুরু হয়ে যায়। সেই সময় ভ্যানের গাড়ি এসে পৌঁছায়। যাও লুকে মারতে মারতে এগোচ্ছিল। ভ্যান হঠাৎ দৌড়ে এসে যাওকে সাইডে ঠেলে দিয়ে লুকে পুড়ে দাঁড় করায়।
সে যাওকে বললো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কাউকে এত বেশি কিভাবে মারতে পারো? যাও কণ্ঠ কাঁপিয়ে বলে, আমি সেই যাও যে তোমার সঙ্গে ছিলাম, যার সঙ্গে তুমি বিয়ে করতে চেয়েছিলে। তুমি কেন আমার সাথে এমন করছো? ব্যান কণ্ঠস্বরে বলে, দুর্ভাগ্যবশত আমি তোমার প্রেমে পড়েছিলাম, অথচ আমি চাই না তুমি আমার সাথে সারা জীবন থাকো। যা যা ঘটেছে সেগুলো সব ভুলে যাও, এগুলো সব অতীত ছিল, তাই তুমি ভুলে গিয়ে সামনে এগিয়ে যাও। ভ্যানের উপর লুর যত্ন নিতে শুরু করে। যাওয়ার কাছে এসে বলে, আমার উপরও তো আঘাত লেগেছে, আমাকে একটু ওষুধ দাও, তুমি শুধু ওকে দেখছো। ভ্যান হঠাৎ যাওকে একটি থাপ্পড় মারল এবং বলল, হয়তো এটাই তোমার জন্য যথেষ্ট, একটি থাপ্পড়, হয়তো আর একটু সচেতন হও। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাই আর কোনো অ্যাফেয়ারে আমি কোনো ব্যাপারে জড়িত চাই না। তারপর সে লুকে দেখভাল করতে নিয়ে যায়। যাও বলে, আমাদের মধ্যে তো সম্পর্ক ছিল, তার কি হলো? ম্যান কড়াকণ্ঠে বলো, এই সম্পর্ক তখনই শেষ হয়ে গেছিল যখন আমি জানতে পারলাম তোমার পরিচয় সহ তোমার ভালোবাসা নকল। এখন কিছুই নেই, না সম্পর্ক না অনুভূতি। আমি তখন তোমার জন্য অনেক কেঁদেছিলাম, কিন্তু তুমি শ্যাংকে পছন্দ করো, তুমি শ্যাংয়ের কাছে ফিরে গিয়েছিলে, এখন আর আমি তোমাকে চাই না। তারপর ভ্যান শ্যাংকে পাশে বসে ওকে মার জন্য অয়েন্টমেন্ট লাগায়। যা ওইসব দেখছিল আর পাগলের মতো হাসে, সে বুঝতে পারছিল না কি করবে। তারপর সে সিগারেট ধরে বলে, এই তো সেই সিগারেট যার গন্ধ তুমি ঘৃণা করতে, তুমি আমাকে ধূমপান করতে নিষেধ করতে, আমি কখনো ধূমপান করতাম না, আর এখন আমার শরীর থেকে সে সিগারেটের গন্ধ আসে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, যাতে আমি তোমার কথায় তোমার মতো সোজা পথে আসতে পারি। তুমি জানো আমার অভ্যাস খারাপ হয়ে গেছে। এরপর যাও ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই শ্যাং কাছে আসে। যা প্রথম ভাবে সে হয়তো ভ্যান, কিন্তু শ্যাং বলে, আমি শ্যাং। যাও তো এই কথা শুনে তাকে ঠেলে দেয়, বলে, চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। কিন্তু তখন যাও একটু অদ্ভুত ভাবে অনুভব করে এবং শ্যাংকে বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছো, তাই না? তুমি আমার সঙ্গে কি করতে চাও? শ্যাং আবার কাছে এসে চেষ্টা করে, যাও থেকে ঘর থেকে বাইরে ঠেলে দেয়। শ্যাং ইন্টারলি ভাবছিল, আমি তোকে ওষুধ দিয়েছি, তবে সে আমাকে চিনতে পারলো কিভাবে? এর মানে কি সে সত্যি ভ্যানকে এতটা ভালোবাসার আমাকে ঘৃণা করে? এই অবস্থায় ভ্যানের মা বাবা হাজির হন। মা চিৎকার করে বলে, তুমি তো সেই মেয়ে যে ভ্যানকে খারাপভাবে আচরণ করেছো, আমি তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে শাস্তি পেতে হবে। শ্যাং বললাম, আমি শ্যাং পরিবারের মেয়ে। মা বললেন, আমি দেখিয়ে দেবো আমি তোমার কি করব, এবং গার্ডরা শ্যাংকে ধরে ফেলে। এই সময় যাও এসে দাঁড়ায়। যাও কণ্ঠ চড়িয়ে বলে, এইসব কি হচ্ছে এখানে? তখন শ্যাং ছুটে এসে যাওকে বলে, প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে না জানি কোথায় নিয়ে যাবে। ভ্যানের মা বাবা যাওকে বলে, তুমি এখানে কি করছো? তুমি আমাদেরকে বেশি সম্মান দেখাও। ঠিক তখন এই ড্যাড যাওকে থাপ্পড় মারে এবং বলে, আমার মেয়ে তো পাগলের মতো কাজ করে একজন ওয়ার্কার হিসেবে, শুধু তোমার জন্য, যেন তোমার মন পায়। সে খুব ধনী এবং তুমি তার যোগ্য নও। তুমি তার সাথে কি করেছো? তুমি সবসময় ওকে প্রতারণা করেছো। শ্যাংয়ের সাথে মিলে তুমি তাকে হেনস্থা করার চেষ্টা করেছো। তুমি ওকে তার পরিবার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছো। আমার মেয়ে তোমাকে ভীষণ ভালোবাসতো, এই জন্য সে তার আসল রূপ দেখায়নি। এরপর ড্যাড যাওকে কিছু ছবি দেখান। যাও যখন ছবিগুলো দেখে তা দেখে অবাক হয়ে যায়। ব্যানার সঙ্গে যেসব ঘটেছিল সেগুলো শ্যাং করেছিল। শ্যাং বলে, দেখো আমি সত্যি বলছি, আমি এসব করিনি। যাওয়ার গায়ে তখন রাগ ওঠে। সে শ্যাংকে ছবিগুলো দেখে বলে, দেখো ছবিতে যে মেয়ে আছে সে তো তুমি, তাই না? এটা তো যে কোনো পাগলও চিনবে। তুমি বলে যে তুমি এটা করনি, তুমি এসব আমার সাথে মিথ্যা বলেছো। তুমি ভ্যানকে কেন বুলি করেছো? শ্যাং স্বীকার করে, হ্যাঁ এসব আমি করেছি, কারণ আমি তোমাকে পছন্দ করতাম আর ভ্যান তোমার কাছে চলে এসেছিল, তাই আমি ভ্যানকে দূরে সরানোর জন্য চেষ্টা করেছি। প্লিজ তুমি আমার কথা বুঝো। যাওয়ার কথাগুলো শুনে আরো রেগে যায়। মম যাওকে বলে, আমরা এখানে এসেছি তোমার আসল রূপ দেখ, আমার মেয়ে তো একদম নির্দোষ, ও কিছুই করেনি। এবং শ্যাং বলে উঠলো, আন্টি আমি একটা কথা বলি, আমি তোমার মেয়েকে আর কখনো শান্তিতে থাকতে দেব না। দেখবে আমি তার জীবনটা জাহান্নাম করে দেব, যেমন সে আমার জীবন করে দিয়েছে আমিও তার জীবন করে দেব। তোমরা এখন আমার সাথে যেটা করেছো সেটা একদমই ভালো হয়নি। মম শ্যাংকে থাপ্পড় বসালেন। তখন গার্ডরা এসে শ্যাংকে ধরে নিয়ে যায়। শ্যাং তখন তাদের বলে, আপনারা একটি মেসেজ ভ্যান পর্যন্ত পৌঁছে দিন, বলুন যে আক্রমণের জন্য যাতে রেডি থাকে, কারণ আমি এবার এমন আঘাত করব যেন সে কুলে উঠতে পারবে না। এবং তখনই শ্যাংকে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় শ্যাংয়ের বাবার লোকজন ছুটে এসে পৌঁছালেন। বাবারা জিজ্ঞেস করেন, আমার মেয়েকে কি করার চেষ্টা করেছো? শ্যাং বলে, হ্যাঁ ড্যাড, তারা দুজনে এসব করেছে। ড্যাডরা ভ্যান থেকে তাকে অবাক হয়ে বলো। শ্যাং বলে, ড্যাড এই লোকরা আমার সঙ্গে খুব খারাপ করেছে, তাদের গ্রেফতার করুন, তাদের জেলে দেন, তাদেরকে মারুন যেভাবে তারা আমাকে মেরেছিল। ড্যাড বলে, এগুলো কিভাবে সম্ভব? ব্যানার্ডেট জবাব দিলেন, তুমি কি আমাদেরকে বুলি করতে চাচ্ছ? কি জেলে ঢুকাবে? তোমাদের এত সাহস কিভাবে হলো? তখন শ্যানকে থাপ্পড় মেরে নীল ডাউন হয়ে বসে দেয়। তারা ভ্যান পরিবারের কাছে ক্ষমা চাইল তাদের মেয়ের জন্য। তারা শ্যাংকে ধমক দিয়ে বলল, এখন তাদের কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে এমন কথা যেন মুখেও না আনতে।
সব দেখে শ্যাং স্তম্ভিত হয়ে যায়। তবু সে মমের কাছে দৌড়ে গিয়ে ক্ষমা চাইলো। মম শ্যাংকে দূরে সরিয়ে দেয় এবং গার্ড এসে শ্যাংকে ধরে নিয়ে যায়। তারপর সবাই সেখান থেকে চলে যায়। যা এখনো সে শকে ছিল যে ভ্যান আগে যা বলেছে সবই সত্যি, শ্যাংয়ের প্রতিটি কথা মিথ্যা ছিল। সে বারবার এই ছবিগুলো দেখে রাগে অনুতপ্ত ভরে উঠছিল। কেন সে ভ্যানের কথা শোনেনি? যদি সে ভ্যানের কথা মানতো তাহলে আজ ভ্যান তার সাথে থাকতো। এরপর সে হাসপাতালে ফেরে, তার জখমে মলম লাগায়। তারপর বিল পরিশোধ করতে গিয়ে সে দেখতে পায় ভ্যান আর লু একসঙ্গে। খুবই খুশি সে সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে বলে, ভ্যান তুমি একবার আমার কথা শোনো। যাও ভ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বিয়ে করতে চাও? তুমি জানো আন্টি আঙ্কেল এসেছিল আর ওরা শ্যাংকে নিয়ে চলে গেছে। দেখো শ্যাং যেটা করেছে সেটা খুবই অন্যায় হয়েছে, তার শাস্তি সে পেয়েছে। তুমি এখন আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। এরপর সে রিং বের করে প্রপোজ করে। লু এগিয়ে আসতে চায় কিন্তু ভ্যান আটকে দেয়। সে যাওয়ার রিং হাত বেরিয়ে সাইডে ছুঁড়ে ফেলে। এটা থেকে যাও বিস্মিত হয়ে যায়। সে বলে, তুমি যদি এটা পছন্দ না করো আমি তোমার জন্য নতুন রিং নিয়ে আসবো। প্লিজ তাও তুমি আমাকে ছেড়ে যেও না, আমার সাথে এমন করো না, বোঝার চেষ্টা করো। পর ভ্যান কোনো কথা শুনে না। সে লুকে বলে, আমি জানি তুমি কি করছো, আমি সবসময় তোমার পাশে আছি। ওকে শুধু একটু বুঝিয়ে যাও যে আমি তার জীবনে আর ফিরতে চাই না। লু তখন নিজের কাছে টেনে নেয়। এটা থেকে যা হতবাক হয়ে লুর সঙ্গে লড়াই করতে এগিয়ে যায়, কিন্তু লু লড়াই করে না। সে যাওকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয় এবং ঠিক তখনই কাটে এসে যাওকে ধরে নেয়। লু যাওকে বলে, এখন আমি তোমার সাথে সুখী জীবন কাটাবো। তুমি দেখবে ভ্যান আমার সঙ্গে কত সুখী হবে এবং আমরা একসাথে অনেক বেশি হ্যাপি থাকবো। যতটা আমার সঙ্গে হ্যাপি থাকবে তার দুনিয়ার কারোর সাথে থাকবে না। তারপর তারা চলে যায়। তারপর যাও যখন হঠাৎ জ্ঞান ফিরে পায়, সে দেখে সে একটি গাড়িতে, সামনে স্ক্রিনে ভ্যান এবং লোক কতটা আনন্দে আছে। দেখা যাচ্ছে যে তারা একসাথে অনেক বেশি মজা করছে। এসব দেখে যাওয়ার খুব কষ্ট লাগে, তবু সে সবকিছু দেখতেই থাকে। তারপর বাড়ি ফেরার পথে ভ্যানের বাড়ি থেকে তার ল্যান্ডলাইন কল করে বলল, আমি বাড়িটা বিক্রি করতে চাইছি। তোমার গার্লফ্রেন্ড তো বাড়ি ভাড়া দেয়নি, তুমিও তো ভাড়া পরিশোধ করোনি, তা আমি বাড়িটা বিক্রি করে দেব। যাও বলে, ভাড়া ওইসব বাদ দাও, বলো বাড়িটার দাম কত, আমি নিজে কিনে নেব। আমাদের তো অত টাকা নেই, তুমি কিভাবে বাড়িটা কিনবে? যাও বলে, আমি বলেছি আমি শুধু মূল্যটা দেব, টাকা আমার কাছে প্রচুর আছে, ওইটা চিন্তা তুমি করো না। মেয়েটা ওকে বলে কল কেটে দেয়। এরপরে যে বাড়ি চলে আসে, সে সেখানে প্রত্যেক জিনিস আবার ভালোভাবে দেখে এবং বলে, ভ্যান তুমি সত্যি বর্বর, তুমি আমাদের এত দ্রুত ছেড়ে দিয়েছো। তুমি কি জানো এখানে যদি কোনো কিছু ভেঙে যায় আমি সেটা ফিরিয়ে আনবো, এমন কিছুটা আমাদের সম্পর্ক ভেঙে যায় তবু আমি সেটা ঠিক করব। আমি দেখবো তুমি কি করো, ওর সঙ্গে বিয়ে করো। তুমি নিজে আমাকে পছন্দ করতে, এখন কিভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? অন্যদিকে যে একেবারে একপাশে বসেছিল, তখন তার বন্ধুরা আসে এবং বলে, দেখো ভাই, যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে তার কথা বাদ, তুমি যদি চাও না একটু মেয়ে পেতে পারো, বলো তোমার জন্য কি আমরা মেয়ে খুঁজে দেবো? কিন্তু যাও বলে, সেটা করে লাভ নাই, ভ্যানের স্মৃতিতে আমি এখন ডুবে আছি। তোমরা কি মনে করেছো আমি তেমন সহজে কাউকে বেছে নেব? আমি তো আগে থেকে বলেছি আমি শুধু ভ্যানকে চাই, যত দ্রুত সম্ভব আমি তাকে ফিরিয়ে আনবো এবং আমি তাকে বিয়ে করব। আর কাল তার বিয়ে হবে, সেটা আমার সাথে হবে, অন্য কারোর সাথে না। আমি যেতে চলেছি, দেখবো কিভাবে ও বিয়ে করে, কালকে আমি বিয়ের দিনটা নষ্ট করব। এই বলে সে গাড়িতে উঠে চলে যায়। পরের দেশে দেখা যায় ওয়েটিং ডে। ভ্যান কোনো বিউটিফুল ব্রাইড হিসেবে আসে। সেখানে যাওয়া হলো দুজনে এক রুমে দাঁড়িয়ে। লু বলে, এই কি নাটক, আমি তো বলেছি দূরে থাকো, তুমি এখানে কেন এসেছো? যাও ভ্যানকে বল আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। ভ্যান বলে, আমি তোমার সাথে কোনোদিন যাব না, আমি লুর সঙ্গে বিয়ে করব। আর লুর হাত ধরে সে সামনে দাঁড়ায়। যাও এই দৃশ্য দেখে রেগে যায়। তবে তখন এসিটের একটা রিমোট নিয়ে আসে। যাও তা নিয়ে ঘোষণা করা বলে, এই হলে প্রতিটি জায়গায় আমি বোমা বসিয়েছি, আর যদি ভ্যান আমার সঙ্গে না যায় তাহলে আমি কাউকে বাঁচতে দেবো না, আমি নিজেও মরবো এবং সবাইকে সঙ্গে নিয়ে মরবো। লু ভ্যানকে বলে, সমস্যা নেই, আমরা মরার জন্য প্রস্তুত, তবু আমি তোমাকে ছাড়বো না। তখন অতিথি এবং আত্মীয়রা বলে ওঠে, আমাদের ছোট বাচ্চারা আছে, আমাদের পিতামাতা আছে, তাদের দেখভাল করতে হবে, আমরা মরতে চাই না, প্লিজ এটা করো না। ভ্যান পরিষ্কার ভাবে বলে সে যাওয়ার সঙ্গে যাবে। সে লুকে বলে, আমি তোমার সাথে আবার দেখা করব। এই বলে ভ্যান যাওয়ার সঙ্গে বেরিয়ে যায়। লু কাঁদে, খুব দুঃখ পায়। আর যাও ভ্যানকে তার বাড়িতে নিয়ে আসে। ভ্যান বলে, ঠিক আছে, তোমার সবকিছু ঠিক করে ফেলেছ, তবে মানুষের পূর্বের মতো ফিরতে পারে না। কিন্তু যাও বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু চাই যে তুমি আমার কাছে ফিরে এসেছো। অন্যদিকে ভ্যান লুকে মেসেজ করে, আমি তোমাকে খুব মিস করছি। লু মেসেজ করে, আমিও তোমাকে খুব মিস করছি, তোমার জন্য একটু উপহার রেখেছি, দ্রুত বাড়ি ফিরে এসো। তখন তারা দুজনে একসাথে খেতে বসে। তখন সে বলে, রান্না খুব মজার হয়েছে, কিন্তু সেই কেকটার ব্যাপারটা বলাই হয়েছিল না। তুমি কেক আমাকে দিয়েছিলে কারণ শ্যাং মিষ্টি পছন্দ করে না, তাই সে কেক ধরতে রাজি হয়নি, আর তুমি আমাকে দিলে। সবসময় তোমার জীবনে শ্যাং ছিল আর আমি তোমার জীবনে ছিলাম অপ্রয়োজনীয়। তুমি আমাকে টুল হিসেবে ব্যবহার করেছিলে, জানো কি? এখন সময় চলে এসেছে, এখন আমি তোমার সাথে থাকতে পারবো না। এটা শুনে যাও বলল, আমার মনে শ্যাংয়ের জন্য কোনো অনুভূতি নেই, তুমি জানো
হাই স্কুলে যখন আগুন লেগেছিল তখন আমাকে বাঁচাতে যে এসেছে সে শ্যাং ছিল। সে আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। আমার ওর সঙ্গে কোনো রোমান্স ছিল না, আমি শুধু উপকার করেছি বলে আমি তাকে যত্ন নিয়েছিলাম। তুমি কি বুঝেছো? এই কথা ব্যান প্রথম অবাক হয়ে যায় এবং হেসে বলে, তুমি পুরোটা ভুল বুঝেছো। সেদিন সং ছিল না, আমি ছিলাম, যে তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। শ্যাং তো তোমার ধারে কাছেও যায়নি। তুমি তো আমার উপকার কখনো ঠিকমতো মনেও রাখতে পারোনি। এই বলে সে চলে যায়। যা বুঝতে পারে সে সবটা নষ্ট করে ফেলেছে। সে তখন খুবই কষ্ট পায়। তারপর দেখানো হয় লু ও ভ্যানের বিয়ের দৃশ্য। এক নারী বলে, গতবারের মতো এবার যেন সেই ছেলেটা আবার না চলে আসে এবং এবার আমরা চাই সত্যি যেন তারা দুজন এক হয়ে যায় এবং পরে তাদের বিয়ে সম্পন্ন হয়। তারা একে অপরকে আংটি পরায়। লু ভ্যানকে বলে, আজ যাওয়া আসছে না। তুমি ওর সঙ্গে কি করেছিলে? সে ঠিক আছে তো? ওকে আমাদের বিয়ে তো কোনো নষ্ট করবে না? ম্যান হাসি দিয়ে উত্তর দেয়, আজ আমাদের বিয়ে, তাই দয়া করে ওর নাম নিয়ে কোনো ঝামেলা এনো না। আমি এখানে শুধু তোমার জন্য এসেছি এবং আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে লুর খুব ভালো লাগে। তারা একে অপরকে কিস করে এবং তাদের দুজনের নতুন জীবন শুরু হয়। এই দৃশ্য নাটকটির হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর পাশে যে ভিডিওটি দেখছি এটা আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।